নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়, ফেসবুক লাইভ সাহিত্য আড্ডায় আপনাদের আবার স্বাগত। যথারীতি রবিবার দিন আমার অফ ডে থাকে একদিন, তো সেই দিনে আমি একটু চেষ্টা করি কবি সাহিত্যিকদের আনার এবং তাদের কিছু কথা শুনে নেওয়ার। এবং আমি অনেককে বলেছি এবং আমি দীর্ঘ 3 বছর ধরে এইটি করে আসছি। অনেকেই আপনারা দেখেছেন, দেখে আসছেন এই লাইভ সাক্ষাৎকার। এবং আমি আরেকটু ঘোষণা করে দিচ্ছি, আপনারা যারা আসতে চান তারা আমাকে জানাবেন, অন্তত ফেসবুকে। এখনও আমি চাইছি যে বাঁকুড়া, পুরুলিয়া থেকে অনেকে কেউ আসুক, দুর্গাপুর বা আসানসোল অঞ্চল থেকেও কেউ আসলে ভালো হয়, কারণ অনেকেই এসছে আসানসোল থেকেও, অনেকে এসছে দুর্গাপুরেরই, যথারীতি অনেকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন কবি শান্তনু ভট্টাচার্য। তো শান্তনু, আমাদের স্বপ্নের করিডোরে নমস্কার। সাহিত্য আড্ডায় জয়ন্তদাকেও ধন্যবাদ আমাকে এই লাইভে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। উনি আমাকে 2 সপ্তাহ আগেই বলেছিলেন, তো ওনার অসুস্থতার জন্য উনি এসে লাইভটি করতে পারেননি। আপনারা যারা এই স্বপ্নের করিডোরে এই লাইভে রয়েছেন বা এর পরে জয়েন করবেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সকালের শুভেচ্ছা রবিবারের। হ্যাঁ, আমি গত সপ্তাহে আসলে লাইভটা আমার হয়নি, কারণ আমি হাসপাতালে ভর্তি ছিলাম আমার শারীরিক অসুস্থতার জন্য। তো গত সপ্তাহে শান্তনুকে নিয়ে আমার বসার কথা ছিল। তো যাই হোক, শান্তনু তুমি এসছো, আমরা খুব সম্মানিত বোধ করছি। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করব, তোমার শৈশবের কথা। তোমার কি দুর্গাপুরে জন্ম না? না, অ্যাকচুয়ালি আমি বীরভূমেই জন্ম আমার। আচ্ছা। বীরভূমের কোপাইয়ের স্টেশন, যেটা বোলপুরের খুব কাছাকাছি, 12 কিলোমিটার। আর সেখানে রতনপুর বলে একটি গ্রাম, সেই গ্রামেই আমার জন্ম। এবং রতনপুরে তো কাছাকাছি, তো একদম শান্তিনিকেতনে। হ্যাঁ, খুবই কাছাকাছি। আর ওখানেই আমার বাল্যজীবন ওখানেই কেটেছে, মাধ্যমিক শিক্ষা ওখানেই, এবং তারপরে উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বাহ, আচ্ছা। তারপরে দুর্গাপুরে আসা কি চাকরি সূত্রে নাকি? দুর্গাপুরে আসা চাকরি সূত্রেই। প্রথমে 2004 সালে যখন জয়েন করি আমার ওই যে বর্তমান যে স্কুলে আছি, বাগডিহা সিদ্ধ বিদ্যাপীঠে, তো প্রথমে আমি ছিলাম উখরাতে। উখরাতে 2 বছর থাকার পর অন্ডালেও ছিলাম, অন্ডাল মোড়ের কাছাকাছি একটি বাড়িতে। তারপর 2009-এর ডিসেম্বরে দুর্গাপুরে প্রথম আমি আসি, এবং তারপর বাড়ি ভাড়াতেই ছিলাম বেশ কিছুদিন। তারপর 2012 সালে বেনাচিতে একটি ফ্ল্যাট নিয়েছি, ওখানেই আপাতত। এবং তারপর আপনাদের সাথে পরিচয়, একদম প্রথম যাদের সাথে পরিচয় হয়েছিল তার মধ্যে আপনিও একজন। ভীষণ ভালো লাগছে আপনারা যেভাবে আমার সাথে এখনো পর্যন্ত রয়েছেন। না, তুমি ভালো, একজন খুব ভালো মানুষ। তুমি তো কবিতা লেখো, গল্প লেখো, মনে হয় নাকি? গল্প খুব কম। গল্প লেখো, সঞ্চালনাও করো, গান করো, তাই তো? হ্যাঁ, ভালো লাগে এগুলো, চেষ্টা করি একটু সময় পেলে। আচ্ছা, লেখালেখি কি ছোটবেলা থেকে করতে? লেখালেখি বলতে সবাই ধরুন, আমরা বেশিরভাগই স্কুল লাইফে বা কলেজ লাইফে স্কুল ম্যাগাজিনে বা হঠাৎ করে লেখা। 8-9 থেকে একটু লিখতাম। তারপরে আপনারা সবাই জানেন, মানে আপনি তো জানেনই, সেটা হচ্ছে যে আজকের যোধন যে পত্রিকা বাসুদেব মণ্ডলের, তো ওই পত্রিকাটি দাদা গ্রাহক ছিলেন, তখন লেখালেখিও করতেন। তো আমি যখন, হ্যাঁ, ফাল্গুনী ভট্টাচার্য। আচ্ছা। তো উনি একদিন বললেন যে এরকম একটা কম্পিটিশন হচ্ছে, ওদের অনাদি রঞ্জন গুপ্ত পুরস্কার। তো সে সময় 93-94-এর কথা, এবং সেই সময় একটা কবিতা আমি পাঠিয়েছিলাম দাদার অনুপ্রেরণায়, এবং কিছুটা আমাকে হেল্প করেছিলেন দাদা সে সময়। তো সেই অনাদি রঞ্জন গুপ্ত পুরস্কার আমি প্রথম হয়েছিলাম। বিভাজন বলে একটা কবিতা আমি ওখানে পাঠিয়েছিলাম, এবং 95 থেকে 96 খুব সম্ভবত ওই সময় গল্প প্রতিযোগিতা একটা হয়েছিল, সেখানে অনাদি রঞ্জন গুপ্ত পুরস্কারই, সেখানে আমি দ্বিতীয় হয়েছিলাম। আমার মাকে নিয়ে একটা গল্প লিখেছিলাম, সাবিত্রী দেবীর সংসার বলে। আচ্ছা। মানে আমাদের তোমার মায়ের ছবি আমি আগে তুমি পোস্ট করতে দেখতাম। তো ছোটবেলায় আমরা খুব কষ্টের মধ্যেই বড় হয়েছি সবাই, আমরা ভাই বোনেরা। তো সেই মায়ের কষ্টটাকে দেখে আর কি, এবং আমরা কিভাবে মা আমাদেরকে নিয়ে আস্তে আস্তে বড় করে তুলছেন, সেটাকে নিয়ে একটা লিখেছিলাম, এবং ভালো লাগছে সেটা। মানে সিলেক্ট হয়েছিলাম আমি, আর আমি গেছিলাম রূপনারায়ণপুরে পুরস্কারটি নিতে।
আচ্ছা, বাসুদেবদার মঞ্চে। হ্যাঁ, বাহ, বাসুদেবদার বাহ, মঞ্চে। বাহ, খুব ভালো। আমাদের সঙ্গে মোহিতদা রয়েছেন। মোহিতদা অনেক ধন্যবাদ। লাকি রয়েছে, কবি লাকি চট্টরাজ, ধন্যবাদ। সকলে দেখো আমাদের তোমাদের তোমরা কিছু প্রশ্ন করতে পারো। অনেকদিন পর আবার লাইভে এলাম, মাঝখানে একটু ইরেগুলার হয়ে যাচ্ছিল। তো তুমি আজকের জন্য তাহলে পুরস্কার পাও একদম লেখালেখি শুরুতেই? একদম লেখালেখি শুরু। বাহ, এটা তো খুব ভালো খবর। তারপরে বিভিন্ন ম্যাগাজিনে লেখা শুরু করো? বিভিন্ন ম্যাগাজিনে সত্যিই লেখা আমি শুরু করিনি। স্কুল ম্যাগাজিন বা আমার বিশ্বভারতী থেকে যে ম্যাগাজিনগুলো বেরোতো সেটাতে ছোটোখাটো লেখা আমি লিখতাম। বিশেষ করে বিশ্বভারতীতে ওই লাল মাটি, একটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, কোপাই নদী, সব কিছু আর কি, ছায়া ঢাকা আর কি, সুনিবিড় যে জায়গা আর কি, সেই জায়গাটা পেয়ে সাথে প্রেম একটা কবিতা আসে স্বাভাবিকভাবেই, সবাই যারা দেখছেন আপনি জানেন। তো সেই রকমই প্রেমের কবিতা বা কবিতা কতগুলো হয়ে উঠেছে সেটা তো পাঠক যারা তারাই বলবে। মানে লিখতে ভালো লাগে, মাঝে মাঝে লিখি, যেটা মনে হয় আসে সেটাই লিখি। আর পাগলামি ছাড়া আর কিছু নয় আর কি। এগুলো কিছুটা হয়তো কবিতা হয়, সবটা নয়। লিখি, আবার কিছুটা মাঝে বিরতি হয়েছিল, স্বাভাবিকভাবে স্কুলের কাজ, স্কুলের একটা দায়িত্ব, সাংসারিক চাপের মাঝে 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 লিখি। আর যখন একটু ইচ্ছা করে গান করি। এখন শেষ, গান বন্ধ হয়ে গেছে। না না, গান শুনবো আজকে অনুষ্ঠানে, তোমার একটা গান শুনবো, তার আগে তুমি কবিতা পাঠ করো। আচ্ছা, তোমার বইগুলো একটু দেখিয়ে দিই দর্শকদের। দুটো বই নিয়ে এসছে না? কতগুলো বই আছে? না, আমার তোমার একটা বইয়ের প্রচ্ছদ আমি করেছিলাম, মানে একটা ভোরের কুয়াশা সরিয়ে, এটা কবিতার বই? কবিতার বই, হ্যাঁ। আচ্ছা, আপনার বইটা আমি নিয়ে আসিনি, এটা বলে অনু কবিতা ছিল এটা। আচ্ছা, এটা পাগলি তোর জন্য। এটা কত সালে প্রকাশিত হয়? এটা ওই সব করোনার আগে। আচ্ছা আচ্ছা, করোনার সময়টা। এটা ক্যানভাসে মুঠোরাম। আচ্ছা, এটা ডুবে আছি তোমার শূন্যতায়। ডুবে আছি তোমার শূন্যতায়, সবই দুর্গাপুরের নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রথম আমার কাব্যগ্রন্থ অনুভবে তুমি। অনুভবে তুমি, আচ্ছা আচ্ছা, বাহ, তোমার তো অনেক বই তাহলে। অনেক বই না, লিখেছিলাম। এখন আর কবিতা বইটা আর বার করার পরে হবে। পরে কবিতা পাঠ করো শুনি। আচ্ছা, কবিতা রিসেন্ট একটা কবিতা, প্রথম দিকের একটা কবিতা শোনায় প্রথমে যারাই রয়েছেন। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। যারা যারা আসতে চান তারা আমাকে জানাবেন। কবি লাকি চট্টরাজ দেখছেন, লাকিকেও আমি একদিন অনুরোধ করছি আসার জন্য। যদি আসে আমাদের কবিতা সাহিত্য আড্ডায় একদিন, তো আমাদের স্বপ্নের করিডোরের সাথেও যুক্ত, তাহলে খুব ভালো লাগবে। এবং লাকি কবি শান্তনু ভট্টাচার্যেরও খুব প্রিয় মানুষ, লাকির মুখে শুনেছি শান্তনুর কথা খুব বলে, ভাই শান্তনু ভাই। লাকিদি, মোহিতদা যারাই রয়েছেন সকলকেই ধন্যবাদ এই লাইভে থাকার জন্য। আমি রয়েছি জয়ন্তদার সাথে। একদম প্রথম দিকে একটা কবিতা, ছোট্ট কবিতা। জয়ন্তদার পাশে বসে কবিতা পড়া দুঃসাহস হচ্ছে, দুঃসাহস একটু নিয়েই পড়ছি। যাই হোক, নিঃশ্বাস। যতটুকু মাটি পেলে চারা গাছ বাঁচে, যতটুকু আলো পেলে পাখিরা বোঝে ভোর হয়েছে, যতটুকু বাতাস পেলে শুকায় শরীরের ঘাম, ততটুকুই ভালোবাসা দিও। অন্তত একটি বার বুকে টেনে নিও, হৃদয় জেগে উঠুক। তোমার শরীরের ঘাম আর ভেজা চুলের গন্ধে ভিজুক আমার ভেতরের সব কথা। তোমার নিঃশ্বাসে শুধু প্রেম নয়, কবিতা বেরোয় আমার। কি সুন্দর, পড়ো, তার আরো পড়ো। তোমার কবিতা বেশ রোমান্টিক কবিতা, আমি আগেও পড়েছি, এবং প্রেম ভালোবাসার কথা থাকে, এগুলো সত্যি থাকা দরকার। আজকের এই হানাহানির যুগে, যেখানে মানুষ মানুষকে সহ্য করতে পারে না, একটা মানুষের মধ্যে একটা অল্পেতেই বিরক্ত, মানুষ অল্পেতেই অধৈর্য হারিয়ে ফেলে, সেখানে তোমার এই কবিতাগুলো বেশ একটা অন্যরকম বার্তা দিয়ে যায়, মানুষকে ভালোবাসার কথা, মানুষের মধ্যে বা রোমান্সের কথা, এগুলো ভালো বেশ করে আরও উঠে আসুক। হ্যাঁ, মানে আমিও, অনেকেই লেখে মানে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, যাই হোক সেগুলো দরকার আছে। আমার কবিতা আমি এটুকু চাই যে প্রেম দিয়ে সব কিছু জয় করা যায়। একদমই, মানুষ এই প্রেম যদি ছড়িয়ে যায় এই পৃথিবী থেকে, এই বিষাক্ত যে পরিবেশ সেটা একদম চলে যাবে। আমরা যদি সবাইকে প্রেমের চোখে, প্রেম দিয়ে আমরা দেশকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, দৃষ্টিতে দেখি। তো
আমারও প্রেম সেই প্রেমিকাকে আচ্ছা, আমার ছাড়িয়ে। সঙ্গে মারিয়াম আলম রয়েছে। মারিয়াম, তোমার কথা আমি ভাবছিলাম, সামনের সপ্তাহে কিন্তু তোমাকে আমি ডাকবো। মারিয়াম, তুমি আমাকে জানিও, তোমাকেও আমাদের এই সাহিত্য আড্ডায় আমার ডাকার ইচ্ছে আছে। আমি আজকে সকালেই ভাবছিলাম, তুমি আমাকে একবার জানিও। ঠিক আছে। আরও একটা কবিতা, একদম প্রথম দিকে লেখা, প্রিয়তমাশু। তোমাকে কাছে পেয়েছিলাম অন্য এক পৃথিবী। তোমার হাত ধরেই চিনেছিলাম কত পথ, অচেনা শহর, তেপান্তরের মাঠ, কত অলিগলি। কত কিছু শিখিয়েছ তুমি, অন্ধকারে হারিয়ে যাওয়া পথ থেকে তুলে এনে আলো দেখিয়েছ, ভালোবাসতে শিখিয়েছ জীবনটাকে। কত কিছু চিনিয়েছ তুমি, তাই জীবনটা এত মধুর লাগে। জীবনের প্রতিটা রং আমি তাই আজ উপভোগ করতে শিখেছি, শুধু রঙগুলো একটু হয়েছে ফ্যাকাশে। আজ আবার খুব ইচ্ছে করে তোমার হাতটা শক্ত করে ধরি, তোমার দু চোখ দিয়ে দেখাই তোমাকে সেই ফেলে আসা চেনা শহর, অলিগলি, ছোট নদী, সোনাঝুরি আম্রকুঞ্জ, আশ্রম মাঠ। আজ তোমাকে নিয়ে আবার দেখব সব কিছু আগের মতো করে, দেখব কতটা বদলেছে সব। আজ শুধু তোমাকে চেনাতে চাই আমার মতো করে। সুন্দর, অনেকদিন আগের কবিতা, কিন্তু কত সুন্দর, একটা বেশ মাধুর্য লাগছে। আমার তো খুব ভালো লাগে এইসব রোমান্টিক কবিতাগুলো, খুব ভালো লাগে। তো এটা 19 সালের একটা কাব্যগ্রন্থ। এই বইটা আমাকে মানবেন্দু দা করে দিয়েছিলেন। এখান থেকে একটা কবিতা চেষ্টা করছি। শেষ বলে হয় না কিছু। কতদিন কত মুহূর্তের সাক্ষী ছিলে তুমি, আমার সাথে নদীর বুকে বসে গান শোনা, এক দৌড়ে পাহাড় ছোঁয়া, মেঘেদের সাথে লুকোচুরি খেলা, সন্ধ্যায় মাঠে বসে জ্যোৎস্না মাখা কত গল্প, কবিতা, গান। কিন্তু আজ দেখো, আমাদের ভালোবাসার চাঁদটা পুকুর পাড়ের বটগাছটার উপর কেমন যেন ঘুমিয়ে পড়েছে। ভিনদেশি তারাগুলো ক্রমশ খসে পড়ছে তোমার জানলার কার্নিশে। তোমার হাতের গোলাপ থেকে খসে পড়ছে পাপড়ি একটা একটা করে। তোমাকে নিয়ে আমার কবিতা লেখার অভ্যাসটা নষ্ট হচ্ছে, বুঝতে পারছো? তোমাকে নিয়ে অচিনপুরে ভেসে যাবার ইচ্ছেটা মরতে বসেছে। আজ শীতের সকালে রোদ এসে পড়ছে না পুবের জানলায়। তবুও আমি তোমাকে নিয়েই কবিতা লিখতে চাই। সকালের গরম চা আর আঙুলের ফাঁকা জ্বলতে থাকা নিকোটিনটা রাখতে চাই। আর শুধু তোমার অপেক্ষা, তুমি ছুটে আসবে সেই পাহাড় ছুতে, ইচ্ছে নদীর তীরে ঘর বাঁধতে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। শান্তনু, তুমি তো স্কুলের শিক্ষক মনে হয় নাকি? উচ্চ মাধ্যমিক স্কুলে না? আমি হাই স্কুলে আছি, মাধ্যমিক স্কুল। আচ্ছা, মাধ্যমিক স্কুল। আচ্ছা, তোমার স্কুল সম্বন্ধে বলো। স্কুলে মানে এখনকার সরকারি স্কুলে পড়াশুনোর ব্যবস্থা কেমন হচ্ছে না হচ্ছে? তুমি কোন স্কুলে আছো? আমি আছি জামুরিয়া থানা, মানে পিএস এর অন্তর্গত একটা স্কুল, বাগদিয়া সিদ্ধ বিদ্যাপীঠ, যেটা একবার অজয় নদীর একদম তীরবর্তী জায়গা। 2004 সালে ওখানে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, এবং 2015 সাল থেকে আমি টিচার ইনচার্জ আছি। 11 বছর ভারপ্রাপ্ত শিক্ষকের বা প্রধান শিক্ষক হিসাবে রয়েছি। তো যখন জয়েন করি, সত্যি আপনারা সবাই বুঝতে পারছেন, আপনিও বুঝতে পারছেন যে মানে শান্তিনিকেতনের একটা পরিবেশ থেকে একটা কলিয়ারি এলাকায় একটা সম্পূর্ণ ভিন্ন একটা কালচার। তো গ্রামের স্কুল, গ্রামের মানুষ যারা ভীষণই ভালো, ছাত্রছাত্রীরাও ভীষণ ভালো। সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, এবং স্কুলকে সর্বোপরি ভালো না বাসলে হয়তো এভাবে ভালোবাসতে পারতাম না স্কুলে, বা ওই স্কুলের যারাই রয়েছে, প্রাক্তন ছাত্র, অভিভাবক, সবাই, এলাকার মানুষজন, রাজনীতি যারা করেন তাছাড়াও, যে সবাই যেভাবে ভালোবাসার টানে আমাকে বেঁধে রেখেছেন। সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই স্কুল থেকে যাওয়ার আমার ইচ্ছা এখনো পর্যন্ত হয়নি। 21 বছর কাটিয়ে দিলাম ওই স্কুলে। বাহ। আচ্ছা, তুমি কি নিজেকে একজন সফল শিক্ষক বলে মনে করো? না, সফল শিক্ষক হিসেবে
সেটা মনে করা, সেটা সকল শিক্ষক, সেটা তো আমি না, মনে আমি একটা করলেই কথা হবে না। বলছি যে দেখো যে অনেকে শিক্ষক হিসেবে চলে আসে, শিক্ষক হিসেবে বৃত্তিটা দেয়, কিন্তু আমি কি বলছি যে ছোটবেলা থেকে যে একটা স্বপ্ন দেখা যে শিক্ষক হব, ছাত্রদের তৈরি করব, একদম। সেটা কি তোমার মধ্যে ছিল, মানে সেই ইচ্ছেটা, নাকি অন্য কোনো প্রফেশনে? না, আমরা ছোট থেকেই খুব সাধারণ ফ্যামিলিতেই জন্ম এবং বেড়ে ওঠা। তো সেইভাবে অন্য কোনো প্রফেশনে আমরা যাবো এটা কখনই আমরা কোনো ভাইরাই ভাবি না। আমরা 6 ভাই। তো 6 ভাই আমরা টিচিং প্রফেশনের সাথেই আছি। আচ্ছা, বাহ। প্রত্যেকে আমরা, এবং আমাদের মানে ফ্যামিলির 3 জন, আমাদের 3 বউ আর কি, আমার স্ত্রীকে ধরেও আমরা 3 জনও শিক্ষিকা। বাহ। তো আমরা দাদাদেরকে এবং কাকারাও ছিলেন, কাকা কাকিমারাও শিক্ষকতার সাথেই যুক্ত ছিলেন, সেহেতু ওনাদেরকে দেখে আমরা এই পথে এগিয়েছি। এবং আমি যে শিক্ষক হিসাবে এতটা বছর কাটালাম, এটা আমি নিজেকে গর্ববোধ করি, এবং অন্য কোনো প্রফেশনে যাওয়ার ইচ্ছা আমার কোনোদিনও ছিল না। আচ্ছা, তো তোমার কি মনে হয় যে শিক্ষকদের যে একটা স্থান, আমাদের সময় শিক্ষকদের যে একটা স্থান ছিল সমাজে, যে চোখে দেখা হতো একটা, সেই শিক্ষার মান, শিক্ষকের বা শিক্ষার মান কি একই রকম রয়েছে? যে নাকি একটা কোথাও একটা মনে হচ্ছে যে শিক্ষকদের একটু কিছু অবমূল্যায়ন ঘটেছে, বা যেভাবে আমরা রাস্তায় শিক্ষকদের দেখলাম আক্রান্ত হতে, সে সম্বন্ধে তোমার কি মতামত? মানে আগে আমরা যেমন একটা শিক্ষক মানে দূর থেকে আসতো, মনে হতো যেন একটা আমাদের কাছে দেবতার মতো ছিল একটা শিক্ষক, মানে শিক্ষকের স্থান, যেভাবে তারাও অনেক ডেডিকেটেড ছিলেন আজকে শিক্ষকদের তুলনায়, মনে হয়, এটা আমার মতামত। তো সেই সম্বন্ধে তোমার কি একটা ধারণা? বর্তমান শিক্ষা ব্যবস্থায় এখন ব্যাপারটা হচ্ছে মিডিয়া যেভাবে বাংলাদেশ থেকে কিশোর দেখছো, ধন্যবাদ তোমাকে, তুমি প্রতিবার আমাদের এই ইয়েতে দেখো আমাদের লাইভটা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই যে কিছুটা অধঃপতন যদি বলেন আপনি, বা যারা বলছেন, তার পেছনে সরকারের ভূমিকা সব থেকে বেশি। সেটা ঠিক। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়াম সেভাবে গজিয়ে ওঠেনি খুব একটা, কিন্তু শহরাঞ্চলে ইংলিশ মিডিয়ামগুলো যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, এইটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার বারবার এই যে সিলেবাস চেঞ্জ করা, বা বিভিন্ন রকম প্রকল্প আজকে যে স্কুলের মধ্যে আসছে, পাস ফেল প্রথা তুলে দেওয়া, এই যে সব কিছুর জন্য আস্তে আস্তে কিছুটা অভিভাবকরা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বিমুখ হয়েছেন, এবং ইংলিশ মিডিয়ামে স্বাভাবিকভাবেই তাদের বাচ্চাদেরকে ভর্তি করছেন। তো আমরা যদি, আপনি যেটা বললেন যে আমরা যে আমাদের সময়কার বা তার আগে শিক্ষকদের যে একটা সম্মান দিতাম, সেই সম্মান এখনও ছাত্রছাত্রীরা শিক্ষকদের দেয়। আমরা যদি ভেবে দেখি, আপনিও জানেন যে আমাদের সময় যারাই ধরুন 30 জন বা 20 জন বা 25 জন শিক্ষক যারাই ছিলেন, প্রত্যেকে কিন্তু আমাদের কাছে আদর্শ ছিলেন না। আমি যেটুকু মনে করি, আমাদের সময় দাঁড়ায় ধরুন আমাদের স্কুলে হয়তো বেশিরভাগই ছিলেন, কিন্তু তার আগে মানে একটু ইন্টারাপ্ট করছি, লাকি লিখেছে যে শান্তনুকে অনুরোধ করছি সমুদ্র পাহাড় কবিতাটি পাঠ করতে। ঠিক আছে, পাঠ হবে, তুমি শোনো। তো ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে সেই সময় আর এই সময়ের মধ্যে, ধরুন আমরা যেভাবে মানুষ হয়েছি ছোটবেলায় সবাই, তখন অনেকগুলো ভাই বোন একসাথে খেলে, ঠাকুমা ছিল, দিদা ছিল, এই বাড়িতে যাওয়া, পিসি টিসি, অনেকের ব্যাপার, একসাথে আমরা বড় হয়ে ওঠা, এবং কে কি করছে, কে কি খাচ্ছে, এগুলো অতটা দেখবেন বাবা মারাও অতটা চিন্তিত ছিলেন না। হ্যাঁ, তো এখন এক একটি করে ছেলে মেয়ে, এবং তাদেরকে বাচ্চাকে যেভাবে আদর যত্ন করে আমরা মানুষ করছি, এবং তাদেরকে দেখবেন এখন বন্ধুর মতো আমাদের সময় কিন্তু বাবা মাদেরকে ভয় করতাম আমরা, এখন বন্ধুর মতো মিশতে হবে। এখন কিন্তু কোনো বাচ্চাকে আমি স্কুলেও দেখেছি ওদের সাথে বন্ধুর মতো মিশতে হবে। এবং আগে আমাদের টিচাররা পানিশ করতো, বেত্রাঘাত করতো, এখন তো বলে যে সেগুলো নাকি না, এগুলো তো সরকারিভাবে বলেই দেওয়া হয়েছে, পানিশমেন্ট মানে মেন্টালি এবং ফিজিক্যালি করা যাবে না, তো মাঝে মাঝে করতে হয় তাদেরকে একটু। এবং আমার স্কুলে যদি আমি বলি, গার্জেনরা খুবই
এই ব্যাপারটা নিয়ে কোনোদিন কিছু কথা বলেনি যে কেন আমার বাচ্চাকে মারা হলো। তো আমরাও গার্জেন মিটিংয়ে একদম বলে দিই, যখন দেখবেন যে আপনার বাচ্চাকে আমরা বকেছি বা মেরেছি, এটা জানবেন সে এতটাই অবাধ্য হয়েছিল বা এমনই একটা জিনিস করেছিল সেটা স্কুলের পরিবেশের পক্ষে সেটা ঠিকঠাক ছিল না, উচিত ছিল না। সেই জন্যই আমরা তাকে হয়তো কিছুটা মেরেছি বা বকেছি। তো এই জায়গা থেকে একটু শাসন আর স্কুলের যে পরিকাঠামোর যে উন্নয়ন, বর্তমান সরকার যেটা ভাবছে পরিকাঠামোগত যে উন্নয়নের কথা, শিক্ষক নিয়োগ একটা ভীষণ মানে চিন্তার বিষয় ছিল বিগত অনেক বছরগুলোতে, যে সবাই ট্রান্সফার নিয়ে আপনার কি বলবো শহরাঞ্চলে চলে আসছে স্কুলগুলোতে, গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। তো স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং হচ্ছে শিক্ষক নিয়োগ, সব কিছু, পাস ফেল প্রথা আবার ফিরিয়ে আনা, সামগ্রিক একটা সিলেবাস সুন্দরভাবে সাজানো, এই সব কিছু আমরা যদি ঠিকঠাক ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো। সরকারি শিক্ষা এর ব্যতিক্রম নেই। আচ্ছা, এটা খুব ভালো কথা বললে কিন্তু তুমি বেশ একটা পরিকল্পনা করে। এবং আমি তো গতকাল পেপারে দেখলাম যে শিক্ষা ব্যবস্থা নাকি আবার চেঞ্জ করা হচ্ছে, মানে সিলেবাস চেঞ্জ করা হচ্ছে, সিলেবাস সম্পূর্ণভাবে সিলেবাস চেঞ্জ করা হবে 2028-এর মধ্যে, খুব সম্ভবত আমি যেটা শুনলাম। এবং তাতে কি তুমি যে বক্তব্যগুলো রাখলে যে পাস ফেল প্রথা তুলে দেওয়া, মানে আবার ফিরিয়ে আনা, এগুলো কি তোমরা কি বলো তোমাদের মিটিংয়ে বা আমাদের? এটা ধরুন, এটা তো মানে সেন্ট্রালি ব্যাপারটা করা হয়েছে, এটা সেন্ট্রালি কি নাকি আমাদের পশ্চিম? না, এটা মোটামুটি ভাবে আমার যত সম্ভব এটা মনে হচ্ছে যে পাস ফেল প্রথা 8 পর্যন্ত যেটা আছে সেটা সমগ্র শিক্ষা মিশনের মধ্যে পড়ে, 8 পর্যন্ত যেটা। তো এখানে পাস ফেল প্রথাটা আপনার তুলেই দেওয়া হয়েছে, বাচ্চাকে আটকানো যাবে না যে কোনোভাবেই, 9 থেকে পাস ফেলটার আছে। তো এই পানিশমেন্ট আর পাস ফেল প্রথা এগুলো তো আমরা বললে হবে না, এটা সরকারকেও ভাবতে হবে। আমরা তো প্রতিবারই বলি এই ব্যাপারটা নিয়ে। আর সিলেবাস সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে, যদি ভালো সিলেবাস আমরা পাই, ছাত্রছাত্রীরা পায়। এমন বাংলা বইয়েও দেখেছি এমন গল্প, এমন কবিতা, আমাদের সময় যে কবিতা গল্পগুলো ছিল আপনি নিজেও পড়েছেন, সেই কবিতাগুলো, সেই গল্পগুলো এখনো মনে গেঁথে আছে। কিন্তু আজকাল যে সিলেবাসগুলো আমার তো মনে হয় না যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে যাচ্ছে 2 বছর পর সেগুলো কারো মনে থাকবে। তেমন আমার মনে হয় কবিতা গল্প খুবই কম আছে, আছে না তা নেই, খুব কম আছে। আচ্ছা, এটা কি চেঞ্জ হয়েছে, মানে এই চেঞ্জটা কি 2000 সালের পর হয়েছে নাকি? না, আমরা 2000-এর পর হয়েছে, 2005-6-এর পর একটা সিলেবাস চেঞ্জ হয়েছিল কিছুদিন। আমরা যে সময় পড়েছিলাম ভরত দুষ্যন্তের মিলন, যে মাধ্যমিকের সিলেবাসগুলো, রাজ সিংহ, নকশিকাঁথার মাঠ, এগুলো কি এখন আর নেই? না, এগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেনা পাওনা যে জিনিসগুলো খুব ভালো আমাদের গল্প ছিল এগুলো। ধানবাদ থেকে দেখছে রাজকুমার সরকার, সুতপা পত্রিকার সম্পাদক। ধন্যবাদ রাজকুমার, প্রিয় মানুষ একজন আমার, ভালো কাজ করছে রাজকুমার। তুমিও আমাদের সাহিত্য আড্ডায়, তোমাকেও মানে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, কোনো এক রবিবার এসো তুমি। আচ্ছা, তুমি বলো তারপর কি বলছিলে? আচ্ছা, ইংরেজি যে ব্যাপারটা, সেটা কি এখনো 5 পর্যন্ত ইংরেজি পড়ানো হয় না? না, 5 থেকে ইংরেজি আছে, এখন ইংরেজি আছে না, ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 তো আমাদের স্কুলেই আছে, 5 ইংলিশ আছে না, যেটা বলে যে 1 থেকে 5 পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, যাক, তাহলে সেটাই বলো। তাহলে আবার তো আমরা কবিতায় ফিরে যাই, একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। তো লাকি যেটা অনুরোধ করেছে, তোমার সমুদ্র পাহাড় কবিতাটি কি আছে? হ্যাঁ, আছে, একটু কথা বলতে বার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি অন্য কবিতা পাঠ করো তার সাথে সাথে। ধন্যবাদ সকলকে যারা দেখছেন স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায়, ফেসবুক লাইভ সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। এবং আমাদের এই যে আমাদের সঙ্গে রয়েছেন আজকে কবি শান্তনু ভট্টাচার্য, খুবই ভালো একজন মানুষ, শুধু কবি নন, খুব ভালো, ভীষণ বিনয়ী, এবং তিনি ভালো গান করেন, সঞ্চালনাও করেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, আমরা ওর গানও শুনবো একটা অন্তত। গান আমি একটা পুরনো কবিতা, মানে ছন্দে কবিতা একটা চেষ্টা করছি পড়ার। আর লাকিদির যে পাহাড় ও সমুদ্র যে কবিতাটা, সেটা আমি এখানে নেট খুব বাজে অবস্থা, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো ওইটা
আপনার দেখি যদি খুলে যায় লাকিদি অবশ্যই পড়বো। আমার ভীষণ কবিতা। কবে পোস্ট করেছিল বলো তো? এটা পোস্ট করেছিলাম এই রিসেন্ট মধ্যে 7-10 দিন আগে। আচ্ছা আচ্ছা, দেখছি আমার ইয়েতে। তো একটা কবিতা ছোট্ট। ভালোবাসা মানে তুই, ভালোবাসাই থাকুক অভিমান, হোক না মাঝে মাঝে একটু আড়ি, তোর সাথেই আমার ভীষণ ভাব, তোকে ছাড়া আমি কি বাঁচতে পারি? তোর বুকে পাই যে অনেক সুখ, তাই তো তোকে ভালোবেসে ছুই, তোর দেওয়া কষ্ট কিছু নাই, ভালো থাকার পাসওয়ার্ড যে তুই। তুই যে আমার মন ছুঁয়ে থাকিস, তুই যে আলো করিস আমার ঘর, পাশে ছিলি তাই তো আমি কত সামনে নিলাম জীবনে আসা ঝড়। আমার ভালোবাসা মানে তুই, তুই যে আমার মনের সকল আশ, তোকে নিয়েই আমার ভালো থাকা, তোকে নিয়েই কবিতা উপন্যাস। আহা, সুন্দর সুন্দর, বড় সুন্দর। আর একটা এরকম ছন্দে একটা কবিতা। আর লাকিদিকে আবারও বলছি, এই কবিতাটা যদি আমি পেয়ে যাচ্ছি, খুব নেট স্লো এখানে জিও। না, আমার বাড়িতে নেট একদম নেই, সত্যি তাই। হ্যাঁ, তো আমার ইয়ে রয়েছে, রাউটার দিয়ে এগুলো হচ্ছে, সমস্ত রাউটারে করা হচ্ছে। লাকিদি যদি থাকেন, লাকিদি একটু ওই কবিতাটা একটু আমাকে কি বলবো, কপি করে হোয়াটসঅ্যাপে যদি পাঠাতে পারেন তাহলে আমি চেষ্টা করছি। এখানে নেট একদম খুলছে না। আচ্ছা, আর একটা কবিতা চেষ্টা করছি। যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। আমি রয়েছি জয়ন্তদার সাথে। স্মৃতি ও স্বীকারোক্তি, এই কবিতার একটু ছন্দে লেখার চেষ্টা করেছিলাম। এখনো কি তুই আমাকে নিয়ে ভাবিস, আমার কথাই পরে কি শুধু মনে, চোখের কোনো বিষাদটুকু নিয়ে কবিতা পড়িস আপন ঘরের কোণে। নীরবতায় ভিচ্ছি দেখ আমি, তোর ঘরে কি জ্বলছে এখন আলো, তোর আমার সমীকরণটা কঠিন, তবুও জানিস এখনো বাসি ভালো। এমন সময় যদি তোকে আবার পায়, 3 পাহাড়ে ছুটে যাওয়ার যেত, আমি হতাম তোর নীল আকাশ, উড়তিস তুই তোর ইচ্ছে মতো। হয়তো ভাবছিস হলো আবার একই, হয়তো ভাবছিস হয়েছে পাগল আমি, আসলে আজ দূরে দূরে থেকে বুঝে গেছি মুহূর্তরাই দামি। বাহ, কি অসাধারণ, ভালো ভালো, খুব ভালো লাগলো। তবে শান্তনু, আমার মনে হচ্ছে তোমার একটু গাফিলতি আছে। তুমি এত ভালো কবিতা লেখো আমি জানতাম না। তোমার খুব কম কবিতা বই। তুমি কি পত্রপত্রিকায় কম না, লিখছো? এখন একদমই লিখি না। মানে কেন পাঠাচ্ছ না? এই পুরনো কবিতাগুলোই তুমি তো আবার লিখে পাঠাতে পারো বিভিন্ন হ্যাঁ, পাঠাতে পারি, পাঠাচ্ছি না তা নয়, একদম খুবই কম পাঠাচ্ছি। খুলছে না ওটা লাকিদি। তবে রিসেন্ট একটা কবিতা আমি দেখছি, হারিয়ে যাবার পর, এই কবিতাটা একটু চেষ্টা করছি পড়ার। লাকিদি যদি এটা পাঠিয়ে দেন তাহলে আমি অবশ্যই পড়ব। লাকি লিখছে, দিচ্ছি অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ লাকিদি। হারিয়ে যাওয়ার পর, হারিয়ে যায় মানুষ, তারও আগে হারিয়ে যায় কথা রাখার অভ্যাস। তারপর একদিন দেখি বিকেলগুলো আর আগের মতো নামে না, রোদ ফুরোয় কিন্তু অপেক্ষা ফুরোয় না। কিছু গল্প শেষ পর্যন্ত লেখা হয় না, তারা বুকের ভাঁজে বুকমার্ক হয়ে থেকে যায়। সময় খুব নিঃশব্দ চোর, প্রতিদিন চুরি করে কত কিছু, আয়নায় রেখে যায় অচেনা এক মুখ। তবুও আশ্চর্য, প্রতিদিন দরজার দিকে একবার হলেও তাকায়, যেন কেউ ফিরে এসে বলবে আমি দেরি করেছি, হারিয়ে যায়নি। জানি সব ফেরা সত্য হয় না, সব প্রতিশ্রুতির কোনো ঠিকানা থাকে না, তবু মানুষ বেঁচে থাকে এক মুঠো স্মৃতি, এক ফোঁটা আলো, আর অসম্ভবকে বিশ্বাস করার অদ্ভুত এক ক্ষমতা নেই। বাহ, কি সুন্দর, অসাধারণ। মালতীদি লিখেছে, সুপ্রভাত, ভালো কবিতা পাঠ ও আলোচনা হচ্ছে। শান্তনু, জয়ন্ত দুজনেই প্রিয় মানুষ, সবাই ধন্যবাদ মালতীদি। মালতীদি আমাদের এই প্রত্যেকটা অনুষ্ঠান দেখে। মালতীদি কয়েকদিন আগে এসেছিল আমার এই সাহিত্য আড্ডায়। ধন্যবাদ মালতীদি, আমাদের এই স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত। দেখুন, কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তো শান্তনু, তোমার কবিতা, তুমি সত্যি, আমি যত তোমার কবিতা শুনছি খুব মানে বিস্মিত হচ্ছি। তুমি যে এত ভালো কবিতা লেখো, অথচ তুমি পত্রপত্রিকায় দাও না, তুমি এত মানে আড়ালে থেকে কবিতা লিখে যাচ্ছ। তো তো আমার মনে হচ্ছে যে পাঠকদের কাছে হয়তো আমার এই অনুষ্ঠান অনেকে দেখে, আবার নতুন করে তোমাকে সবাই আবিষ্কার করবে, বা আমার মনে হয় যে
যে আমার এইটুকু উপদেশ যে তুমি অন্তত আমাদের এই বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া যেসব পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে সেখানে পাঠাও, কবিতা অন্তত পাঠাও। তুমি লিখছো যখন, বিভিন্ন এই কবিতার এই উৎসব সংখ্যাগুলো বেরোচ্ছে। আমি মানে লিখি না, মানে পাঠাচ্ছি না তা নয়, বিগত কয়েক বছর খুবই ভীষণ পাঠিয়েছিলাম, আপাতত একটু কম পাঠাচ্ছি। তো আমি এই প্রসঙ্গে একটু জানতে আমি কথা বলি যে আমি কবিতা লিখছি। তো আমি ভীষণ ভালোবাসি যে মানুষগুলোকে, মানে খুব কাছে। আপনি একজন আছেন, বিশ্বজিৎ আছে, বিশ্বজিৎ আমার ভীষণ ভালো বন্ধু, একজন বিশ্বজিৎ আঁকুড়ে, ভীষণ ভালো লেখে। তো বিশ্বজিৎ কেন হারিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। বিশ্বজিৎ এখন এখান থেকে গ্রামে বাড়ির কাছাকাছি জানি, সেটা জানি, কিন্তু ও আর অনুষ্ঠান করছে না। বিশ্বজিৎ আছে, দেখতে পাচ্ছি না। দিশারিদা আছেন, অশোক তরুদা আছেন, এবং সর্বোপরি সুবোধ ঘোষ আমার খুব একজন প্রিয় মানুষ। সুবোধদা আমাকে একটা কথা বলেছিলেন, আমার ভীষণ ভালো লেগেছিল একদিন, যে শান্তনু কবিতা যেটা তুমি লিখছো হুট করে তুমি পোস্ট করে দেবে না, কবিতাটাকে রেখে দেবে, আবার 1 মাস পরে দেখবে যে হ্যাঁ, তো 1 মাস পরে দেখবে যে আমি কি লিখেছিলাম, এগুলো তো এইভাবে লিখলে পারতাম। তো এই যে কাটা ছেঁড়া, এই কাটা ছেঁড়া করার ব্যাপারটা আমাকে সুবোধদা দেখিয়েছিলেন, শিখিয়েছিলেন। আমরা যাদের কাছে শিখেছি, কবি সুশীল নাগ থেকে শুরু করে শ্যামাপদ রায়, আমাদের বলতো যে কবিতা একদিন রেখে আবার রেখে দাও, 10 দিন পরে সেটা তুমি দেখো, আবার কারেকশন করো। তো প্রথম লিখে আমি কবিতা পাঠ করতে যেতাম, সেখানে দুর্গাপুরের যারা সাহিত্য জগতে রয়েছেন বড় বড় কবি, তার সামনে কবিতা পড়তাম। তারপরে আমি ভাবতাম যে কবিতা পড়ছি, এটা ঠিক করছি কি, কবিতা হচ্ছে কি, মনে হতো সত্যি। তো সুবোধদার কথাটা বলার পর সত্যি আমার ভালো লেগেছিল। এবং পরে যখন সেই কবিতাগুলোই আমি দেখি যে গত বছর যে ফেসবুকে যে আমাদের শেয়ার করে মেমোরিগুলো, তখন দেখি, তখন ভাবি যে এটা আমি কি লিখেছিলাম, এটা তো এভাবেও লেখা যেত। কবিতাগুলো তো হ্যাঁ, মনে হয়। তো সুতরাং কবিতা সেই কবিতা হয়ে ওঠে না, মনে হয় যে একটা কবিতাও এখনো কবিতা হয়ে ওঠেনি সেভাবে। তো আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় মিহির কুমার মণ্ডল দাদা। মিহিরদা, ধন্যবাদ। আজকে আপনাকে নিয়ে আমি পোস্ট দিয়েছি, আপনি আমাদের পরবর্তী দুর্গাপুর সংখ্যায় লিখছেন উখরা অঞ্চলের সাহিত্য সংস্কৃতি নিয়ে। অনেক ধন্যবাদ। শান্তনু, শুনিয়ে কবিতা আবার আরো কথা। অনুভূতির 2 তীর, এই যে আমরা অনেকেই বলি না ভালোবাসা, ভালো লাগা, এটা নিয়ে হঠাৎ একটু লিখতে মনে হলো। কবিতা যদিও মনে হচ্ছে হয়নি, কিন্তু অনুভূতির একটা প্রকাশ আর কি, জাস্ট অনুভূতির 2 তীর। ভালো লাগা দরজায় করা নাড়ে না, সে জানলার ফাঁক দিয়ে এক টুকরো আলো হয়ে ঢুকে পড়ে, কিংবা বৃষ্টি ভেজা বিকেলের গন্ধে হঠাৎ বদলে দেয় একটি সাধারণ দিন, তারপর কোনো ঘোষণা ছাড়াই ফিরে যায়। ভালোবাসা এত সহজ নয়, সে ঘর বানায় ইট বালি সিমেন্ট দিয়ে নয়, অপেক্ষা, নীরবতা, ক্ষমা আর বিশ্বাস দিয়ে। ভালো লাগা প্রশ্ন করতে শেখায়, ভালোবাসা উত্তর না পেয়েও পাশে থাকতে শেখায়। ভালো লাগা চোখের ভাষা, ভালোবাসা নীরবতারও অনুবাদ। সব অনুভূতির একটি গন্তব্য থাকে না, কিছু অনুভূতি ধীরে ধীরে তোমারই আরেকটি নাম হয়ে যায়। শেষ পর্যন্ত পার্থক্য খুবই সামান্য। ভালো লাগা তোমার দিকে তাকায়, ভালোবাসা তোমার সঙ্গে একই আকাশের নিচে আজীবন হাঁটতে চায়। বাহ, সুন্দর সুন্দর, বেশ অন্যরকম। তো লাকি লিখলো যে তোমাকে সমুদ্র পাঠ কবিতাটা হোয়াটসঅ্যাপে দিয়েছে। থ্যাংক ইউ লাকি দি, আমি দেখছি আপনার দিলাম ভাই। হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, এটা মানে একদম বাস্তব একটা চিত্র, মানে ঘটনাকে আমি কবিতার আকারে দিয়েছি। আমি কিছুক্ষণ আগেই জয়ন্তদাকে বলছিলাম যে আমরা খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে উঠে এসেছি। আজকে সব ভাইরা চাকরি করছি, বউরাও কিছু চাকরি করছি, কিন্তু ছোটবেলাটা কষ্টের মধ্যে হয়তো কাটিয়েছিলাম বলেই আজকের এই সুখের দিনগুলো আমরা দেখতে পাচ্ছি। সত্যি শান্তনু, তুমি কাকে বলছো যার পাশে বসে আছো? একদম। আমার বাবা ছোটবেলায় ক্লাস 4 থাকতে থাকতে বাবা চলে যায়, এবং আমার মায়ের যে অদম্য কাহিনী আমি অনেকবার ফেসবুকে লিখেছিলাম যে আমার মা বিজনেসে করছিল, শাড়ির বিজনেস থেকে শুরু করে যেভাবে আমাদের মানুষ করেছে। এবং অনেকে আমি ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলাম, একথা আমার অঞ্চলে সবাই জানে। এবং আজকে আমার বন্ধুরা অনেক যারা
আমরা ভালো ভালো WBCS, আমি নিজে WBCS পরীক্ষা দিয়েছি, প্রিলিমস পাস করেছিলাম, কিন্তু আমি ডিএসপিতে চাকরি পেয়ে যাই, তারপরে আমার আর বাইরে যাওয়া হয় না। কিন্তু আমি আজকে আমাকে এই জায়গায় আসতে পেরে আমি সত্যি ঈশ্বরকে ধন্যবাদ জানি, যে কিছুটা হলেও যে যেই অবস্থায় ছিলাম, যে এক সময় আমরা 4 ভাই বোন, বাবা ছিল না মাথার উপরে, মা একদম যেভাবে আমাদের মানুষ করেছে, খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছি আমরা, মানে সেসব কথা শুনলে শিউরে উঠতে হবে, মানে সেসব ভাবলে। তো যাই হোক, তো শান্তনু সবার জীবনটাই এইরকম ভাবেই গড়ে উঠেছে, তাই আমরা হয়তো কিছুটা অ্যাচিভ করতে পেরেছি অন্তত সেই জীবনটা কষ্টের। এই জন্য আমার মনে হয় যে আমার প্রত্যেকের সন্তানকেই আমার যেটা মনে হয়, আমি নিজেও ক্ষেত্র, যে সবটা দিও না, কিছুটা অভাব থাকতে দাও। ঠিক ঠিক। আমি এই কথাগুলো ছেলে মেয়েকে যখন ঘুমানোর আগে বারবারই বলতাম, এখনো মেয়েকে মাঝে মাঝে বলি, ওদেরও খুব ইন্টারেস্ট হয় যে বাবা বলো তো, তোমরা সেই স্কুল থেকে এসে সেই বসে থাকতে মা ঠাকুমা তোমাদেরকে তালের একটা করে বড়া দিত আর খেতে, হ্যাঁ। তো সেই অভাবের দিনগুলো, তো যাই হোক, সেই বেশিরভাগের অনেকেই যারা আজকে ধরুন কিছুটা হলেও দাঁড়িয়েছে, ছোটোবেলাগুলো হয়তো এভাবেই কেটেছে, এবং সেই পুরনো সেই জিনিসগুলোকে আমরা যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমরা সব কিছুই হারিয়ে ফেলবো। কোথা থেকে আজকে উঠে আসা সবারই, আমাদের প্রত্যেকের, যারা এইভাবে আমরা বড় হয়েছি। দিশারিদা খুবই বিনয়ী মানুষ, আমাদের সকলের অভিভাবক। একদম একদম। দিশারিদা লিখেছে, শিক্ষক, গায়ক, কবি শান্তনুকে অভিনন্দন। ধন্যবাদ দিশারিদা, শ্রদ্ধা এবং ধন্যবাদ দাদাকে। দিশারিদা আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আমার দাদার ভীষণ প্রিয়, এবং দিশারিদার কাছে একটা সাহস নিয়ে একবার আমি প্রথম যখন কবিতা বইটা লিখেছিলাম, মানে বের করবো ভেবেছিলাম, তখন একমাত্র দিশারিদাকেই আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওনাকে দিয়ে ওই ভূমিকাটা একটু লেখানোর জন্য। সেই সাহস নিয়ে, আমি কি সাহস নিয়ে বলেছিলাম জানি না, তো দাদা প্রথমে বলেছিল কবিতা যদি পাঠকই সেটা বিচার করবে, ভূমিকা লেখার কোনো দরকার হবে না। তো তারপরে দিশারিদা আমি যে রিকোয়েস্ট করাতে উনি একদম আমাকে মেল করে খুব সুন্দরভাবে যেটি আমি ভূমিকাটা আমার লিখে দিয়েছিলেন। হ্যাঁ, ভূমিকাটা আছে ভীষণ, একটি কবিতায় আমি ভূমিকা, ওই বইটাতেই একমাত্র ভূমিকা আছে, এবং সেটা দিশারিদা, আমরা শুনতে চাই দিশারিদার ভূমিকাটা। এবং আমার খুব ভালো লাগে দিশারিদাকে, এবং মাঝে মাঝেই খুব কম ওনার সাথে অনুষ্ঠানে আমার দেখা হয়, এবং মাঝে মাঝেই দিশারিদা এখন বলেন যে শান্তনু, তোমার গলাটা যদি আমার পেতাম আমি, হ্যাঁ, গলাটা কিভাবে পাওয়া যাবে বলো, তোমার মতো কণ্ঠ। তো এই যে আমার কণ্ঠ, দাদাকে কিভাবে যে কি বলে যে আমি অভিনন্দন জানাবো, ভালোবাসা জানাবো, জানি না। প্রথম জীবনে দুর্গাপুরে যাদেরকে অভিভাবক হিসেবে পেয়েছি, দিশারিদার যেভাবে কিছুদিন সান্নিধ্য পেয়েছিলাম, উনি শিল্প সাহিত্যে বেশ কিছু বছর সভাপতি ছিলেন, ভীষণ প্রিয় মানুষ দুর্গাপুরের, যাদেরকে আমি পেয়েছি অভিভাবক হিসেবে পেয়েছি, এবং শ্রদ্ধা আজও পর্যন্ত একইভাবে অবিরল রয়েছে। ধন্যবাদ দাদা। দীপালি মুখার্জি ধন্যবাদ, লিখছেন বর্তমান নিয়ে এগিয়ে চলুক। হ্যাঁ, আমরা তো অতীতটাকে স্মৃতিতে থাকে, আমরা বর্তমানেই বাঁচি। হ্যাঁ, তো এটাই তো মুশকিল। দিশারিদা রয়েছেন, দিশারিদার সামনে কবিতা পড়া একদম। নমস্কার দাদা। বাবা মার একটা, বাবা মাকে নিয়েই লেখা কবিতা হয়েছে না জানি না, পড়ার চেষ্টা করছি। লাকি দিয়ে এটা রিকোয়েস্ট করেছিলেন। সমুদ্র পাহাড়, মা কোনোদিন সমুদ্র দেখেনি, তবু তার চোখে ছিল জোয়ারের ভাষা। বাবাও কোনোদিন পাহাড়ে ওঠেনি, তবু তার বুকে ছিল পাহাড়ের সাহস। সংসার নামের ছোট্ট নৌকোটি কখনো ঢেউয়ে দুলেছে, কখনো ঝড়ে পথ হারিয়েছে, তবু তারা দুজনে কখনো হাত ছাড়েনি। বাবা নীরবে শিখিয়েছেন ভেঙে পড়া নয়, ঝড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মাও নিঃশব্দে বুঝিয়েছেন সব কান্নার শব্দ হয় না, কিছু অশ্রু প্রদীপের আলো হয়ে ঘরের অন্ধকার আঁকলে রাখে। দিনের শেষে বাবা হয়ে উঠতেন এক ক্লান্ত পাহাড়, যার কাঁধে মাথা রাখলেই ভয়গুলো ছোট হয়ে যেত। আর মা এক অনন্ত সমুদ্র, যার গভীরতায় ডুবে থাকত সব অভিমান,
সব না বলা কথা, সব নিঃশব্দ ভালোবাসা। বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর একটা ইয়ে রয়েছে, বার্তা রয়েছে এর মধ্যে। পড়ো। এটা এই কবিতাটা একবার যে অন্তরাদি যে রয়েছে, অন্তরাদি যে একটা কবিতা কাব্য পত্রিকা বার করেন যিনি, আন্তরিক পত্রিকা, আন্তরিক পত্রিকা, একটা অনুষ্ঠান হয়েছিল 2019 খুব সম্ভবত সৃজনীতে। তো ওখানে স্পটে কবিতা লেখার একটা কম্পিটিশন ছিল। ও আচ্ছা। তো ওখানে এই কবিতাটা ফার্স্ট হয়েছিল। বাহ। আমি ফেসবুকে এটা দেখবেন পোস্টও করেছিলাম আগে, একটা মেমেন্টো, আমার মেয়ে তখন ছোট 2 বছর, ওই মাথায় নিয়ে একটা কবিতা মানে একটা ছবি পোস্ট করেছিলাম সে আন্তরিক পত্রিকার মেমেন্টোটা নিয়ে আর কি। তো এটা খিদে কবিতাটা নিয়ে। অনেক দিন আমি থালাতে দুমুঠো ভাত নিয়ে পূর্ণিমা রাতে উঠোনে বসে জ্যোৎস্না মেখে ভাত খেয়েছি। কত রাত মায়ের জন্য কাঁপতে কাঁপতে মাটির মেঝেটা কাদা করেছি। বর্ষায় ভেজা কাঠ উনুনে ঢুকিয়ে বুকের আগুন দিয়ে বের করে উনুন ধরিয়েছে মা। তারপর এক আকাশ বাতাস আর আকাশকে হাঁড়ি কড়াইয়ে ভরে রান্না করেছেন। এখন ব্যাগ ভর্তি বাজার সেরে ফ্ল্যাটে ফিরি, গ্যাসে রান্না, থালা ভর্তি খাবার। আজও বাড়িতে গেলে মাকে দেখি কাঠের উনুনে ভাত রাঁধে। বলে, কি খাবি বল? আজ আর আমার আগের মতো এক আকাশ খিদে পায় না। আহা, একদম সুন্দর সুন্দর, সকলের মনের কথা তুমি বললে, সত্যি তাই, একদমই তাই। এটা আমাদের এইখানেই কবিতার সার্থকতা, জানো তো, যে কবি যখন লেখে তার মধ্যে পাঠক যখন নিজেকে খুঁজে পায় তখন কবিতার একদম সার্থক। তো ওই মানে যারা আমাকে ফেসবুকে ফলো করেন, যে মানে লিখি কবিতা কিনা জানি না, মানে শুধু আমি যে প্রেম নিয়েই লিখি এরকম নয়, এবং আমার প্রতিটি অনেক কবিতাতে অনেক লেখাতে মা উঠে এসেছে বারবার করে। উঠে আসবে, হ্যাঁ, মা উঠে এসেছে বারবার করে। আমার কবিতা লেখায় মায়ের কথা একদম। এখনো এই যে কবিতাটা মা, মানে গ্রামে মা এবং ভাই, আমার এক ভাই থাকেন, তো ছোট ভাই। তো আমরা যখনই আর কি আসবো বলি, সে একটা পুরনো আমলকি গাছ আছে, মানে পাতা নেই বললেই চলে এরকম অবস্থা, বহু পুরনো আমলকি গাছের তলায় দাঁড়িয়ে থাকে। আর যখন যাই সে আমলকি তলাতেই দাঁড়িয়ে আমাদেরকে বিদায়। আমলকি গাছ খুব আছে, আমলকি হরিতকি আশ্রমেও দেখেছি। তো মাকে নিয়ে একটা মানে কবিতা, এটা আমি ফেসবুকে আগে পোস্ট করেছিলাম। এই কবিতাটা পড়ছি, মা ভীষণ প্রিয় সবারই আমাদের। প্রতীক্ষা। বাড়ির সদর দরজার বাইরে কঙ্কালসার আমলকি গাছটার কাছে মা আজও দাঁড়িয়ে থাকে। যতদূর চাল সে চোখে দেখা যায়, এক দৃষ্টিতে চেয়ে থাকে আমি আসবো বলে। সামনে দুর্গাবাড়ির উঠোন জুড়ে গন্ধরাজ বেলি ফুলের সুগন্ধ। সকালবেলায় বাগান থেকে ফুল তুলে মা রেকাবিতে সাজিয়ে রাখে বাবার ছবির পাশে। ভোরের আলো ফোটার সাথে সাথে দরজায় জল দিয়ে স্নান সেরে তুলসী তলায় ধূপ জ্বালিয়ে কুটনো কাটা শুরু। রান্না হাজার রকমারি আমাদের জন্য। আজ আমি শহরে ঘোরতর সংসারী। শরীর ভেঙেছে, পাক ধরেছে চুলে। এত বছর পরেও মাকে সেই আগের মতোই দেখি। শরীরে ক্ষয় ধরলেও মনটা সবুজ, বুকে স্নেহের ফুল ধারা। ফেরার সময় কালী মন্দিরের পাশে বুকে তার উথাল পাথাল ঢেউ। চোখে তার জল ভরা এক প্রশ্ন, আবার আসবি কবে? আমারও বুক ভেঙে যায় নীরব কথা ঢেউয়ে। মনে মনে বলি, আবার আসবো ছুটি পেলে, তুমি তখনও এমনিভাবেই দাঁড়িয়ে থেকো। বাড়িয়ে রেখো তোমার আঁচল, আমার সমস্ত ক্লান্তি মুছে দিও। ওই আঁচলেই বাঁধা আছে আমার ছেলেবেলার সমস্ত সুখ দুঃখ, আমার স্বপ্ন দেখার চাবিকাঠি। সুন্দর সুন্দর। এভাবেই আর কি লেখা। তার মধ্যে বেশিরভাগ লেখালেখি যেগুলো যন্ত্রতা, সেগুলো মানে আমার হচ্ছে, মানে কি বলবো, সবই হচ্ছে, হ্যাঁ, বেশিরভাগ প্রেম ধর্মীয় লেখা। আসলে তোমাদের
আমরা তো দুর্গাপুরেই আমাদের ছোটবেলায় বড়, এখানেই জন্ম বেড়ে ওঠা, কিন্তু যারা একেবারে গ্রাম থেকে উঠে আসে তারা মনে হয় এখানে আসলেও তাদের ভেতরে ভেতরে একটা যেন একটা গ্রামের ছবি বা দেশের বাড়ির কথা থেকেই যায় মনে হয়। সেই কথাটা তোমার কবিতায় ফুটে মানে খুঁজে পাচ্ছি আমি। আচ্ছা, ভোরের কুয়াশা সরিয়ে একটা যে কাব্যগ্রন্থ, জয়ন্তদা কিছুক্ষণ আগে বইটা দেখো, তার প্রথম যে কবিতা সেটা একটু পড়ে শোনায়, ভীষণ পছন্দের কবিতা আমার। সারা রাত তোমার কপালে ঠোঁট রেখে ঘুমোতে চেয়েছি বলে তুমি ভেবে নিলে ঘুমাচ্ছিলাম। আজকাল ঘুমের মধ্যেই আমি বেশ জেগে থাকি, চোখ বন্ধ করেই সব দেখতে পাই, তোমার নীরবতার মাঝেও আমি শব্দ খুঁজে চলি। সারাটা রাত আমি তোমার বুকে জমে থাকা সব ব্যথা শুষে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম সকালের। ভাবছিলাম সকাল হলেই তুমি ঠিক সমস্ত অভিমান দুঃখ ভুলে ভোরের কুয়াশা সরিয়ে গোলাপের মতো উন্মোচিত হবে। ভোরের আলোয় দেখি তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছো, মনে হচ্ছিল তোমার সব দুঃখ উড়ে গেছে আকাশচুম্বী পাহাড়ের কোলে। তোমার পা দুখানি বলছে তুমি যেতে রাজি আমার সাথে সেই পাহাড় ঘেরা নদীটির কাছে। তবু ঘুমিয়ে আছো বলে তোমাকে আজ আর ডাকবো না, জানলা রেখেছি খুলে, রোদ্দুর এসে তোমাকে জাগাক। আর একটি ছোট কবিতা, কাছে ও দূরে। কাছেই আছো তবু অনেক দূরে তুমি, যেন অস্তরাগের আগে শেষ আলোটুকু রেখে চলে গেছো অচিনপুরে। তোমার সামনে কোনো ঘর নেই, সীমান্তেও দাঁড়িয়ে একা, পাশের নদীটির বুকে খেলা করে এক ফালি মেঘ। খোলা জানলায় আমার মুখ, বাতাসে এখনো ভেসে আসছে তোমার গন্ধ। আজ মাটির আকাশে আমি আলোর সংসার পেতে ছায়া নিয়ে খেলা করি। কতদিন চলে গেছো, যদি গেলে তবে কেন এত ভালোবাসা দিয়ে গেলে, যদি গেলে তবে কেন রেখে গেলে স্মৃতিটুকু। শান্তনু, তোমার যে আজকে তুমি তো একজন শিক্ষক, শিশুদের নিয়ে কাজ করো, তো তোমার প্যারেন্টিং নিয়ে আমার খুব ভালো লাগে যে দেখি যে তুমি তোমার ছেলে মেয়েকে বইটা পড়াও, তোমার মেয়েকেও দেখেছি মানে ছোট ছোট আবৃত্তি নিয়ে চর্চা, এইসব সম্বন্ধে কিছু বলো। যে আজকের যে একটা সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে আক্রান্ত ছেলেমেয়েরা মোবাইল নিয়ে একটা চলছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে মোবাইল চলে যাচ্ছে, তো সেখানে কোথাও একটা সাহিত্য পড়া বা পড়াশোনার ঝোঁকটা অনেকটা কমে যাচ্ছে। কিন্তু ছেলেবেলায় যে পড়াশোনাটা বা যেটা আমরা একটু পড়তাম, গল্পর বই, যেটা আমাদের কল্পনা শক্তির একটা বিকাশ ঘটায়, সেটা এখন অনেকটা কমে যাচ্ছে, যার জন্য বাচ্চাদের কাছে বিভিন্ন এই সমস্যা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় নানান রকম সমস্যা বাচ্চা ছেলে মেয়েদের। তো তোমার এই সম্বন্ধে কি মতামত? দেখুন, মানে পৃথিবীর আর কি, গোটা পৃথিবীরই আর গভীরতম অসুখ যেটা এখন এই মোবাইল, সবারই কাছে, বাচ্চাদের কাছে, বড়দের কাছে, সব কিছুই। আর বাচ্চাদের কাছে তো নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ, সব কিছু সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আর এই যে বাচ্চাদেরকে নিয়ে বললেন, আমিও আমাদের যে প্যারেন্টস টিচার মিটিং যেগুলো হয়, রিসেন্টও হলো, সেখানে একই কথা বারবার আমি বললাম যে যতটা সম্ভব বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। আপনি যে এখনই কথাটা বললেন যে আমি বাচ্চাদেরকে কবিতা বলাই, গল্প বলাই, গান করাই, একদমই ঠিক। কিন্তু মোবাইল, আমার মেয়েও 5-এ পড়ে, ক্লাস 5-এ, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন, সেও কিন্তু মোবাইলে প্রতি আসক্ত, অনেকটাই আসক্ত। কিছুটা কমানোর চেষ্টা করেছি, এবং মাঝে মাঝে যখন একটা জিনিস দেখছে হয়তো, তখন যদি কেড়ে নেওয়া হয়, বিশেষ করে মায়ের মোবাইলটাই ইউজ করে, তখন রীতিমতো রেগে যায় এবং এতটাই চিৎকার চেঁচামেচি হঠাৎ করে শুরু করে, তখন আমরা ফ্ল্যাটে থাকি, স্বাভাবিকভাবেই হয়তো আমরা মোবাইলটা আবার দিয়ে দিই। তো এখন যেটা বলা হয়েছে কিছুদিন আগে, কিছু বাবা মা আমি দেখেছি যে বাচ্চারা যেই ভুলটা করে, খাচ্ছে না, মোবাইলটা দিয়ে দিল ছোটবেলা থেকে, খুব ছোট, মানে 6 মাস বয়স থেকেই মোবাইল ধরিয়ে দিল, কোনো গান বাজনা কার্টুন দেখিয়ে খেয়ে নিল বাচ্চাটা। কিন্তু এটা যে কতটা একটা, এই ব্যাপারটা জয়ন্তদা যেটা হচ্ছে যে আমরা এখন ছোট ছোট সব ফ্যামিলিতে আছি, বাবা মা, একটি হচ্ছে সন্তান বা দুটি সন্তান,
আমি যেটা বলছিলাম প্রথমে যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে তখন হয়তো কি বলবো, কাকিমা খাইয়ে দিচ্ছে বা জেঠিমা খাইয়ে দিচ্ছে বা দিদা খাইয়ে দিচ্ছে বা ঠাকুমা খাইয়ে দিচ্ছে। এখন তো সেরকম ব্যাপার নয়। হয়তো বাবা অফিস থেকে এসেছে ক্লান্ত, মাও হয়তো যদি ওয়ার্কিং লেডি হয় তাহলে হয়তো ক্লান্ত, এসে ওই চিৎকার চেঁচামেচি করবে, তার চেয়ে বাবা মোবাইলটা ধরিয়ে দিচ্ছে। ঠিক আছে। এবং আমার মেয়েকেও দেখেছি আমি, এই রিসেন্ট 1 সপ্তাহ আগেও দেখলাম, ও স্কুল যাওয়ার আগে একটু মোবাইলটা দেখে দেখে ও খায়। তবে সেদিন খায় ওর বাবা মা আপনার টিফিন বানাচ্ছে, আমিও বসে বসে যেটা দেখছি, তো ও মোবাইলে রিল রেখে যাচ্ছে এবং ওকে যে কর্নফ্লেক্স দিয়েছে আপনার, সেটা কিন্তু আপনার চামচ কিন্তু কিছু উঠছে না। ঠিক আছে, ও কিন্তু দেখেই যাচ্ছে। আমি কিছুক্ষণ পর আবার তুই খাচ্ছিস, বলছি হ্যাঁ বাবা খাচ্ছি। কিছু কোথায় খাচ্ছিস? তো এই যে একটা আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা, এবং এটার থেকে কাটাতে হবে, আমাদেরকেই কাটাতে হবে। কিভাবে কাটানোর উপায় কি? তাদেরকে একটু ঘোরানো, একটু বাচ্চাদের ওই যে বই পড়ার প্রতি যাদের আগ্রহটা বাড়িয়ে তোলা, এবং মোবাইল টিভিটা দেখুক, একটু কার্টুন দেখুক, সব কিছু আর কি। এভাবে আমরা কিভাবে কাটাতে পারবো, এটা কিভাবে কাটাতে পারবো জানি না। না, আমার আরেকটা বক্তব্য এর সাথে, যে তুমি কি আমার যেটা আমাদের একটা মানে উদ্দেশ্য থাকে, আমরা বিভিন্ন জায়গায় বই নিয়ে বসি, এবং সম্প্রতি রথের মেলায় আমরা বইয়ের স্টলও দিয়েছিলাম। এর মধ্যে লাভ ক্ষতির হিসেব নয়, হয়তো ক্ষতিটাই হয়, কিন্তু আমরা চাই যে মানুষ বই কিনুক, বই পড়ুক। তো তুমি কি সেই চেষ্টাটা করো যে বাড়িতে বই রাখা, বই পড়ানোর একটা বাচ্চাদের? আমার তো আপনার মানে কি বলবো জয়ন্তদা, ছোট একটা ফ্ল্যাট, 2টো রুম, সেখানে মানে আপনি যদি আমার বাড়ি যান, অবশ্যই যাবেন কোনো দিন না কোনো দিন, তো দেখবেন প্রচুর বই আছে, এবং ডিভানের মধ্যেও বই ভরা আছে। কোন বইগুলো ভরা আছে? যেগুলো আমরা দুজন যে পড়েছিলাম অনার্সে, মাস্টার ডিগ্রিতে যেগুলো পড়েছিলাম সে সমস্ত বই। তাছাড়াও কিছু বই যেগুলো সবসময় দরকার হয় না, ডিভানে ভরা আছে। প্লাস সেলফ আছে, 2টো বইয়েতেই সেলফ আছে, প্রচুর বই আমরা কিনিও। এখন কেনাটা সত্যি করেই কমে গেছে। কিন্তু বইটা আমি বলছি যে সবাইকে আমি একটা বার্তা দিচ্ছি যে আপনারা বই কিনুন। আপনারা এত পয়সা খরচ করছেন সমস্ত দিক দিয়ে, সমস্ত একটা এক প্যাকেট সিগারেট কিনলেও তো একটা কত টাকা খরচ হয়, হ্যাঁ, তো সামান্য। কিন্তু আমার একটাই বার্তা সবাইকে ওই ভিডিওর মাধ্যমে অনুরোধ, যে বাড়িতে বই কিনুন, বিয়ে বাড়িতে জন্মদিনে বই উপহার দিন। আমার বাড়িতে তো বই 5টা আলমারি ভর্তি, ওই ঘরে গেলে দেখবে শোয়ার বিছানার পাশে পাশে থাক করা রাখে বই, মানে এত বই আমরা করি মানে মানুষকে। এবং আমাদের একটা থাকে যে মানুষ যাতে বই পড়ে আরো সেই আমাদের চর্চাটা আবার ফিরিয়ে আনতে হবে আমার মনে হয়। তাহলে হয়তো এই মোবাইলের প্রতি আসক্তিটা একটু কমবে, যদি বইয়ের প্রসারটা আবার ঘটে। তুমি দেখো যে লাইব্রেরিগুলো সেভাবে, এখন আমরা যে সময় লাইব্রেরি একটা ছিল, লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে পাঠকের অভাবে। একদম, আসলে মোবাইলের মধ্যে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। আর আমিও সবাইকে বলবো, জয়ন্তদার মতো একই কথা বলবো, যে বই কিনুন, বই পড়ুন। নতুন বইয়ের মধ্যে যে একটা আমরা গন্ধ পাই, সেটা পৃথিবীর কোনো পারফিউমে সেটা পাওয়া যায় না। সুতরাং আমিও বলবো সবাইকে, বাচ্চাদেরকে বিশেষ করে বই কেনার প্রতি আগ্রহী করে তুলুন। মানে ওদেরকে খেলনা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আসে। আগে আপনারা যদি রাইডের জায়গায় যান, মেলাতে খেলনার জায়গাগুলো যান, সব খাওয়া দাওয়া সেরে যদি আপনারা বই মেলায় ঢোকেন, তাহলে খিদেটা থাকবে না। আমাদের যখন প্রচণ্ড খিদে লাগে, দেখবেন ডাল আলু সেদ্ধ দিয়ে আমরা ভাত খেয়ে নিই। আর অন্য সময় আমরা খুঁজি যে কী কী রান্না হবে না হবে, কী কী মেনু হবে। সেরকম প্রথমে ওদেরকে আপনি বই মেলায় নিয়ে যান, আপনারা বই মেলায় যেতে। আমি নিজে বছর যেতে পারিনি, একদিন গিয়েছিলাম, ভীষণ বৃষ্টি শুরু হলো, তো ওই ছাতা নিয়ে ওই কাদার মধ্যে আর ঘোরাই হলো না। 8 ঘন্টা ছিলাম, বাদাম খেয়ে জিলিপি কিনে বাড়ি চলে এলাম, স্বাভাবিকভাবে বলছি। আর ওই স্কুলের এখন এত চাপ, 5:30 হয়ে যাচ্ছে ঢুকতে। তারপরে সত্যি এবছর মেলা আমি সেভাবে ঘুরতেও যাওয়া হয়নি। তো একদম আমি, এবং আর একটা কথা জয়ন্তদার কথার ইয়েতে আমি বলছি, এই যে এখন একটা বাচ্চাদের মধ্যে যে লেখার একটা প্রবণতা, মানে যে লেখা, গল্প লেখা, প্রবন্ধ লেখা, ছড়া লেখা, এই লেখার যে একটা প্রবণতাটা কমে যাচ্ছে। আমিও দেখেছি আমাদের প্র্যাকটিক্যালি জয়ন্তদা, আমি যে আবাসনে আছি, মোটামুটি 400 জন আমাদের রেসিডেন্ট আছে, 400 জন। 230টা ফ্ল্যাট আছে। তো আমি প্রতি বছর আমার নিজস্ব উদ্যোগে
শারদ সংখ্যা একটা বার করি আমরা পুজোর সময়, উন্মিলন বলে একটা পত্রিকা আমি বার করি নিজস্ব উদ্যোগে। তো সেখানে আমি সবার কাছে যে যেটা লিখতে পারবেন আপনারা দিন, এটা বাইরের কোনো ইয়ে নয়। তো ওখানে কিছু কিছু আমি কিন্তু লেখা সংগ্রহ করি। তো এইভাবে যদি আমরা সবাই উদ্যোগ নিই, না লিখুন না, না আমি লিখবো না শান্তনুদা, ওগুলো লেখা আমি, আপনি ওই লেখাটাই আপনি তো লেখক নন, পরিচিত নন, পরিচিত আপনার নেই, আপনি তো আনন্দবাজার দেশে লেখেন না, আপনি যেটা লিখছে আপনার যেটা মনে হচ্ছে যে কোনো বিষয়কে নিয়ে লিখুন না, আপনার নিজের কোনো বিষয়কে লিখুন। তো এইভাবে আমি কিছু কিছু কালেকশন করি এবং সেইটাকে একটু রূপ দিই পত্রিকার আকারে। চেষ্টা চালিয়ে যেতে হবে এইভাবেই সবাইকে, কিন্তু আর ছেলে মেয়েদেরকে দিয়েও আপনারা লেখান, যে লেখ বাবা যা লেখ, তোর নিজের কথা লেখ, আমার কথা লেখ, মায়ের কথা লেখ, আমরা ডায়েরি লিখতাম। আমি তো বাইরে আমি সত্যি জানতো, আমি একটা কথা বলছি, আমার দিদি যখন বিয়ে হলো, জামাইবুকে জামাই বলেছিল যে কি নেবে বলো, জামাই বলেছে, আমি বললাম একটা ডায়েরি দিই, আমার ছোট্ট একটা ডায়েরি, হ্যাঁ এই যা বড় মোবাইলগুলো হয় তার চেয়ে একটু বড় একটা ডায়েরি আমাকে জামাইবু দিয়েছিল প্রথম। তো ওখানে কবিতা লিখতাম, হ্যাঁ মানে কবিতার মতো আর কি কিছু লিখতাম আর কি। তো এই লেখার অভ্যাসটাই তো গড়ে তুলতে হবে, লেখার অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে। আমি তো বাইরে হতো যে বাইরে ঘুরে এসে যা মনে আসতো লিখতাম, ছবি আঁকতাম, বাড়িতে লোকজন আসলে বসে থাকতো আমি ছোটবেলায়। তো এইটাই তো আমি বাচ্চাদেরকে বলি, আজকাল আমার বাচ্চারাও দেখি যে পড়ে যেটা গুনগুন করে পড়ে, মানে গুনগুন করে পড়ে, ওরা কিন্তু জোরে পড়ে না। আমি গ্রামের ছেলে, আমি নিজেও আমাদের স্টুডেন্টগুলোকে বলি, বুঝলেন তো, যে আমরা যখন পড়তাম মাটির, আমাদের বাড়ি ছিল উপরে একটা বারান্দা ছিল বিশাল রেলিং দেওয়া, তো ওখানে হ্যাঁ মাটির বাড়ি কিন্তু দোতলা, তো ওখানে বসে বসে পড়তাম, আশেপাশের লোকগুলো জানতো যে বাড়িতে পড়ছে, মানে জোরে জোরে রিডিং করতাম। তো এই যে জোরে পড়ার যে একটা অভ্যাস, সরব পাঠের যে একটা খুব ভালো লক্ষণ হচ্ছে যে ভয়েস, হ্যাঁ এটাও একটা দরকার আছে বাচ্চাদেরকে। তো দুর্গাপুর অনেক এগিয়ে আছে এই দিক থেকে, কিন্তু এই শিল্প সংস্কৃত সব কিছুর দিক থেকে আর কি এগিয়ে যা। তোমাকে আরেকটি প্রশ্ন করব, যে সাম্প্রতিক একটি প্রশ্ন, কালকেই আমরা দেখলাম যে তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন হলো অনেকদিন পর, প্রায় 19 বছর পর তুমি পশ্চিমবঙ্গে এলেন, এ বিষয়ে তোমার কি মতামত? তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন এটা আমাদের সবারই পক্ষেই ভালো, খারাপ তো কিছু নয়। ওনাকে আমরা একজন সাহিত্যিক, একজন কবি হিসাবে আমাদের কাছে পরিচিতি, এবং সেটাই সবার ঊর্ধ্বে থাকুক। হ্যাঁ উনি এসেছেন, আবার সাহিত্য নিয়ে উনি গবেষণা করুন, লিখুন, আমরা যাতে ওনার কাছ থেকে আরও ভালো ভালো লেখা পাই, আমরা সমৃদ্ধ হই ওনার লেখা পড়ে। এই প্রত্যাবর্তন হবার ছিল, হয়েছে, এটা আমি কি বলবো, এটা মেনে নিচ্ছি এবং এটা স্বাভাবিক, ঠিক আছে। এই প্রত্যাবর্তন আমাদের সকলের কাছে, সাহিত্য জগতে প্রত্যেকটি মানুষের সকলেই এটা এক্সপেক্ট করবো আমরা, যে এটা হবার ছিল। চিন্তা থাক, সবাই সবার মতন কথা বলা, সব রকম মতবাদ থাক, কাউকে আটকে দেওয়া উচিত নয় বলে আমার মনে হয়। তো যাই হোক, আর আরেকটি প্রশ্ন করি, একটু রাজনৈতিক প্রশ্ন হয়ে যাচ্ছে। নতুন সরকারের পালাবদল তোমার কাছে কেমন দৃষ্টিতে দেখছো? দীর্ঘদিন পর একটা নতুন সরকার এলো, তার যে কাজকর্ম, দীর্ঘদিন পর মানে ধরুন সে 11-র পর 15 বছর পর একটা পালাবদল, সবারই কাছেও এটা হয়তো এতটা, আমরা যখন 11 সালে বিগত সরকার যতগুলো সিট পেয়েছিল, আমরা সেটাও কিন্তু আশা করিনি এতগুলো পাবে। আর এবছরও হয়তো অনেকেই আমরা আশা করিনি যে এত সংখ্যক সিটে জিতবে বর্তমান সরকার। তো এটা আমরা যদি স্বাভাবিকভাবে ইয়ে করি যে বর্তমান সরকারকে সবাই পছন্দ করেই ভোটটা দিয়েছে, সেটাও নয়। আবার এই 11 সালে যখন বিগত সরকার, আমি কোনো সরকারকেই বলছি, বিগত সরকার যখন এসেছিল তখনও যেটা যে তাদেরকে ভালোবেসেই দিয়েছে সেটা নয়, প্রত্যেকটি দুটো আপনি যদি দেখেন একদম ঘটনা যেটা, সেটা হবে যে সেই সময়কার যারা সরকার ছিল তাদের প্রতি বিরক্ত হয়ে মানুষ ভোট দিয়েছে। অল্টারনেটিভ কোনো রাস্তা নেই মানুষের কাছে, কি করবে? সুতরাং আর পরিবর্তনটা দরকার,
কিছু কিছু স্টেটে দেখবেন যে 5 বছর অঞ্চল, 10 বছর অঞ্চল একটা জায়গায় যদি যে কোনো একটা স্থিতাবস্থা চলে আসে, দুর্নীতি সেখানে কিন্তু গড়ে উঠবে আস্তে আস্তে। তো এই সরকার যে এসেছে, আমি আশাবাদী যে যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন বেশিরভাগই হচ্ছে ভালো পদক্ষেপই নিয়েছেন। বিশেষ করে আমি যে স্কুলে যেহেতু আছি, একজন স্কুল শিক্ষক, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, যেগুলো ডেভেলপমেন্টের জন্য যে টাকাগুলো আমাদের আটকে ছিল সেগুলো সমস্ত দেবার যে প্রতিশ্রুতি, স্কুলের শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগটা হয়, শিক্ষক নিয়োগ। এবং আমার সব থেকে খারাপ লাগে যে যেটা বিগত সরকারের আমলে যে শিক্ষক নিয়ে যে এত দুর্নীতি হয়েছে এবং এত শিক্ষক রাস্তায় আন্দোলন, শিক্ষকদের রাস্তায় বেধড়ক মার, এগুলো চোখে মেনে নেওয়া যায় প্রচুর, এবং প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। সেটা তো না মেনে আমরা চলতে পারি না, প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এবং এটা যতদিন একটা সরকার থেকে যাবে হয়তো এভাবেই হয়। এবং দেখো আজকে একটা ছেলে পড়াশোনা, আজকাল জেনারেল স্ট্রিমে পড়াশোনা করা উঠেই যাচ্ছে। মানে কারোর কাছে, আমরা যখন পড়াশোনা করতাম আমাদের সময় একটা আশা ছিল যে মানুষ এসএসসি দিয়ে চাকরি পাবে, শিক্ষক হবে, কিন্তু এখনকার ছেলে মেয়েদের তো সেটা স্কোপটা থাকছে না। তারা যদি দেখে যায় যে মাস্টার ডিগ্রি করে, পিএইচডি করে শিক্ষকের চাকরি না পায়, তাহলে তারা কোন প্রফেশনে যাবে? সেই জন্য বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি চলে যাচ্ছে। ভালো ভালো ছেলেমেয়েরা যদি শিক্ষক হিসেবে না আসে, তাহলে ভালো ভবিষ্যতের ছেলেমেয়েরা তৈরি করবে কারা? তাই বলো একদম। এবং এটা শুধু চাকরি পাওয়া নয়, এই যে চাকরি নিয়োগের পরেও যে চাকরি চলে যাওয়া, সেটা যে কত সাংঘাতিক, সেটা তো আমরা দেখলাম। এটা কিন্তু পৃথিবীর কোনো ইতিহাসে এরকম মানে হয়নি যে একটা সরকারি নিয়োগের পর 5 বছর 10 বছর পরে তার যদি চাকরি চলে যায়, তাহলে তার সুসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকে না। সেটা একদম বাস্তব। তো আমরা অনেক কিছুই দেখলাম। তো যাই হোক, বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সর্বক্ষেত্রে নিয়েছে এবং আগামী দিনেও নেবে, আশা করি সেগুলো মানুষের ভালোর দিকেই যাবে। আমরা আশাবাদী, সকলেই আশাবাদী। সরকার যদি ভালো কাজ করে, মানুষের কাজের কাজ করে, তাহলে তো সরকারের পাশে মানুষ এমনিই থাকবে। জোর করে থাকার কোনো দরকার নেই, অটোমেটিক মানুষ সরকারের পাশে থাকবে, সরকার যদি মানুষের পাশে থাকবে। আচ্ছা, আর কটা কবিতা শুনে শেষ প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করব। প্রায় আমরা এক ঘন্টার কাছাকাছি চলে এসেছি। আর দুটো কবিতা শুনি শান্তনু। আচ্ছা, এইটা ওই ঠিক করোনার পরে পরে একটা বই বেরিয়েছিল, সেটা ক্যানভাসে মুঠো রং। আচ্ছা, এই ক্যানভাসে মুঠো রং, এই কবিতার যে কাব্যগ্রন্থটির নাম, এটা সুবোধদা আমাকে বলেছিলেন এই নামটা রাখো, খুব ভালো, ক্যানভাসে মুঠো রং। তো এখান থেকে একটা কবিতা আমি, মানে এইটা হচ্ছে সেই করোনার সময়কার আর কি, এখান থেকে একটা কবিতা পড়ি। একটা কেন, দুটো পড়ো। ওই সময়কার লেখা, আমি বললাম, এ অন্ধকার না মৃত্যু ভয়, পৃথিবী আজ গৃহবন্দী, প্রতিটি শহর গ্রাম হারিয়ে ফেলেছে নিজস্বতা, শুকিয়ে যাচ্ছে কিছু সম্পর্কের রং, অস্থিরতা ক্রমশ দানা বাঁধছে মানুষের মনে, ফ্ল্যাটের ছোট ব্যালকনিতে দীর্ঘশ্বাস আর বিষাদের ভালোবাসা। আজ শুধু শরীরে নয়, মনেও ঢুকেছে এক অচেনা জীবাণু, ভালোবাসা আজ এক কঠিন রূপকথা। শুধু এ পৃথিবীতে নয়, আমাদের মনেও জ্বলছে আগুন, এ আগুনে পুড়ে যাচ্ছি আমি তুমি সবাই, মাটির কাছে হাঁটু মুড়ে বসে কাঁদার সাহস নাই, মাটিকেই আজ ভয়। এ শহরে আবারও আধার নামছে, বুঝতে পারছি না এত আলো কোথায় গেল, নাকি এ কি শুধুই মৃত্যু ভয়। সত্যি তাই, একটা সময় আমরা যা পার করে এসেছি, ভাবলে সত্যি এখনো লাগে। সেই সময়টা, মানে আমরা যে উতরে এসেছি, সবাই ভালো আছি, বেশিরভাগ মানুষ যেন, আমি ভাবি যে করোনার সময় কত মানুষ ভয়েই চলে গেছে, জানো তো, ভয়েই মানুষই। এবং আমি অনেককে দেখেছি বিনা চিকিৎসায় চলে যেতে, তারা বাড়ির লোক হাসপাতালে আনতে পারেনি, তাদের দাহ হয়নি ঠিক মতো। মানে কি যে একটা বিভীষিকা, মানে সরকারিভাবেই ধরুন এটা করা হয়েছিল। হ্যাঁ, প্রথম যেভাবে ভয় মানুষের দানা বেঁধেছিল মনে, সত্যি তখন ভাবছিলাম হয়তো আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো সত্যিটাই। হ্যাঁ, যেভাবে সবকিছু চলছিল আর কি। তো যাই হোক, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি,
এটুকুই অনেক। মানে বেঁচে থাকাটা যে কতটা জরুরি এবং এই পৃথিবীতে যে বেঁচে আছি এটাই সবথেকে কত বড় বিস্ময় লাগে সত্যি। মানে পরের দিন ঘুম থেকে উঠে যে বেঁচে আছি এটাই সবথেকে আশ্চর্য লাগে। হ্যাঁ, আমরা তো কত প্রিয়জন চলে গেছে, আমরা মৃত্যুর তত কাছে এগিয়ে যাচ্ছি এবং সত্যি করে কত প্রিয়জনকে আমরা হারিয়েছি করোনার সময়, বলতো কোনো কারণ ছাড়া মানুষ চলে গেছে। একদম। অনুভবে প্রেম দাও আর একটি কবিতা। এমন ভাবে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে তুমি কতকাল আকাশ দেখনি, যেন এর আগে কখনো দেখনি এই দেশ, এই পাহাড় ঘেরা নদী, চারপাশের গাছপালা। ফিরে দেখতে গিয়ে তুমি এতটা বিস্মিত হতে পারো তা ভাবিনি। স্বপ্নের হাত ধরে আসনি তো তুমি, এসেছো তো সেই লাল মাটির রাস্তায়। দেখো তুমি এসেছো বলে চারিদিকে থেমে গেছে কোলাহল, কুয়াশা সরিয়ে কেমন রোদ এসে পড়েছে, বাতাসে আজ নেই বারুদের গন্ধ। মাঝে মাঝে এইভাবে বাইরে বেরিয়ে এসো, এখনো তুমি এলে শুধু আমি নয়, কত খুশি হয় এই মাটি, আকাশ, বাতাস, নদী, পাহাড়, গাছপালা, পাখি। খুব সুন্দর। তো শান্তনু, খুব ভালো লাগলো তুমি আমাদের সঙ্গে এসছেন। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে এই যে আমাদের শহরে তুমি অনেক দীর্ঘদিন ধরে রয়েছো, এই দুর্গাপুর শহরের আশা ভরসা ভবিষ্যৎ এবং তোমার কেমন লাগছে এবং তার কি স্বপ্ন, সেসব নিয়ে দু চার কথা বলো এবং পাঠক দর্শকদের যারা আগামী প্রজন্মের লেখক তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যাও, দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি তো বললাম 2009 একদম শেষ, 13 থেকেই ধরুন আমি দুর্গাপুরে রয়েছি। একটা গান শুনবো ভাবলাম, সরি, একটা গান, ঠিক আছে এটা বলে নাও, তোমার একটা দুটো গলি গান শুনে শেষ করব অনুষ্ঠান। তো দুর্গাপুর এ আছি। প্রথমে ভেবেছিলাম যে চাকরি জীবনের পর যদি বোলপুর থেকে যাতায়াত করতে পারি, এরকম একটা ডিস্টেন্সের মধ্যে চাকরিটা হয়, তাহলে খুব ভালো বোলপুরে থাকতে পারবো, পরিচিত পরিবেশ। সেখান থেকে দুর্গাপুরে যখন চলে এসেছি, দুর্গাপুর থেকে যাবার আর কোনো ইচ্ছা কোনো নেই। দুর্গাপুরকে তুমি ভালোবেসেছো? দুর্গাপুরকে মানে বোলপুরের পরে দুর্গাপুরকে ভালোবেসে ফেলেছি। এটাই এখন আমার স্বপ্নের জায়গা এবং দুর্গাপুর ভীষণ প্রিয় একটা জায়গা হয়ে উঠেছে আমার কাছে, ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। দুর্গাপুর শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, সংস্কৃতি সব দিক থেকে একটা উন্নত জায়গা পশ্চিমবঙ্গের। তো দুর্গাপুর এগিয়ে চলুক, সব দিক থেকে এগিয়ে চলুক এবং দুর্গাপুরের মধ্যে আমাদের যারা ভবিষ্যৎ আগামী দিনের প্রজন্ম যারা দুর্গাপুরকে আরও নতুনভাবে গড়ে তুলতে পারবে, তাদেরকে আমাদের সবারই উদ্যোগ থাকা উচিত। সব দিক থেকে দুর্গাপুর যেন আবার নতুন করে গড়ে ওঠে, শুধু শিল্পে নয়, শিল্পনগর হিসাবেই দুর্গাপুর থাকবে। আর বাদবাকি মানুষগুলো মাঝে কোনো রোমান্স থাকবে না, রোমান্টিকতা থাকবে না, গল্প থাকবে না, গান থাকবে না গলায়, স্বপ্ন থাকবে না, আকাশে ওড়ার, পাহাড়কে ছুঁয়ে দেখার, সব কিছু আর কি, আবেগ থাকবে না, সব কিছু। আজকালকার মানুষের মধ্যে আবেগটা হারিয়ে যাচ্ছে, অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে আজকালকার ছেলে মেয়েদের, নিউ জেনারেশনের মধ্যে। আমি নিজের ছেলে মেয়েকে দেখে বুঝছি কোনো আবেগ নেই। তো আমার জানলার পাশে অনেক টব দেখবেন, আমি মাঝে মাঝে ফ্ল্যাটের গাছ লাগিয়ে থাকি, হঠাৎ আমি দুদিন একটু ব্যস্ত থাকায় গাছে জল দিতে পারিনি, ওখানে কিন্তু আমার ছেলে হয়তো পড়ছে, তো দেখছি গাছগুলো শুকিয়ে গেছে, সামনেই ওকে ও জানলাতে পড়ছে। আমি একদিন বললাম, আরে তুই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে বাইরেটা দেখিস না? বলছে কেন বাবা? যে গাছগুলো যে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে অলরেডি, তো একটু জল দিতে পারিস নি? ওইখানেই কিন্তু বসে জানলাতে সে বিছানা থেকে পড়ে। তো এই যে গাছকে ভালোবাসা, গাছের একটু জল দেওয়া, এই জিনিসগুলো একদম আবেগ, হ্যাঁ, মানে এইগুলো পরবর্তী জেনারেশন আমার মনে হয় গাছও লাগাবে না, কবিতাও লিখবে না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। পড়াশুনোর চাপ এতটাই হয়ে গেছে, এতটাই মানে ওটা অটোমেটিক। আমি একবার আমার ছেলেকে, আমি একটা প্রাইজ পেয়েছিলাম, আমি বললাম তুই এটা ঠাম্মিকে দেখিয়ে আয় যা। আমার মা খুব খুশি হতো মানে আমার প্রাইজগুলো দেখে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা কোয়ালিটি সার্কেল, তো আমার ছেলে বললো অত শো অফ করার কি আছে। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। তো ও নিজেও খুব ভালো বাঁশি বাজাতো, এখন তো চাকরি করছে, যাই হোক, তো ব্যাঙ্গালোরে আছে। আমি একবার বাঁশি শুনেছিলাম, কিন্তু আমি পোস্ট করলেই রেগে যেত, বলতো না তুমি এটা আমি বাঁশিটা বাজাই আমার নিজের জন্য, নিজের শোলের পিসের জন্য, তুমি এগুলো পোস্ট করবে না।
তো এটাই যে দেখতে হবে একদম আবেগ নেই। তো যাই হোক শান্তনু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটি গান শুনবো, তুমি একটি গান করো আমাদের। গান মানে আমার ভীষণ পছন্দের মানে অনেক শিল্পী আছে, রোমান্টিক গান করো। তো কি বলবো, 4 তারিখ আমার যে গুরুদেব বলা চলে কিশোর কুমারের জন্মদিন। তো কিশোর কুমারের আমি কোনো সাউন্ডে নয়, জাস্ট একটু কথা চেষ্টা করছি একটু গাইবার, সাউন্ডের সাথে গাইবো, সাউন্ডের সাথে গাইবার এখন একটু আসবে না ট্র্যাকগুলো। ঠিক আছে, তো সাউন্ড তবু বলে কেন সহসায় থেমে গেলে, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে, বলার পরেও বলার যা কিছু ছিল, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে, মুখে ওই ভাষা কই, এ কি বলো ভালো লাগে, শোনো গান মন প্রাণ ভরে নাও অনুরাগে, মুখে ওই ভাষা কই, এ কি বলো ভালো লাগে, শোনো গান মন প্রাণ ভরে নাও অনুরাগে, দু চোখে তোমার মিনতির বাতি জেলে, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে, তবু বলে কেন সহসায় থেমে গেলে, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে, তনু মন অনুক্ষণ বৃথায় ওঠে যে দুলে, এ আবেশ হলে শেষ হয়তো বাজাবে ভুলে, তনু মন অনুক্ষণ বৃথায় ওঠে যে দুলে, এ আবেশ হলে শেষ হয়তো বাজাবে ভুলে, যা চেয়েছো তুমি এ গানে তাই কি পেলে, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে, তবু বলে কেন সহসায় থেমে গেলে, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে। অসাধারণ অসাধারণ। শান্তনু, তোমাকে আমাদের অনুষ্ঠানে এবার ডাকবো, তোমার এত ভালো, তোমার গলা এত সুন্দর, তুমি গান, আমি কিশোর কুমারের এই গানটা আগেও শুনেছি, তোমার গানও একটা অন্যরকম মাত্রা পেলো, খুব ভালো, তুমি এলে সময় দিলে খুব ভালো লাগলো। নমস্কার, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শান্তনু খুব, যারা পরে এসছেন তারা অনুষ্ঠান প্রথম থেকে আবার দেখতে পাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও আপনারা এটা ভবিষ্যতে দেখতে পাবেন, যেহেতু ফেসবুক থেকে উড়ে যায় আস্তে আস্তে 1 মাস পর। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী রবিবার দেখা হবে আরও অন্য কোনো একজন অতিথিকে নিয়ে, এখানেই শেষ করছি।